এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যুক্তরাষ্ট্রের সরাসরি পারমাণবিক হামলার প্রস্তুতি পাকিস্তানের। মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে স্পষ্ট করে লেখা আছে আরবি শব্দ কাফের। ইসলাম ধর্মমতে দাজ্জালের শরীরেও নাকি লেখা থাকবে কাফের। মধ্যপ্রাচ্য ঘিরে যা শুরু হয়েছে তাতে কেউ কেউ বলছেন দুনিয়া সেই সময়ে এসে উপস্থিত হয়েছে যখন নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিসসালাম, মতান্তরে মসিহ বা ক্রাইস্ট। তো সেটা কবে ঘটছে তাহলে? এদিকে কোন পথে হাঁটবেন ট্রাম্প? ট্রাম্পের সামনে পরাজয় ছাড়া কোনো পথ নেই, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আজকে নেতানিয়াহুর একটা কথা দেখেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে নাকি বিশ্বকে রক্ষা করছে। তার মানে নেতানিয়াহু নিজেকে ডোনাল্ড ট্রাম্পের পর্যায়ে নিয়ে গেছে, আমেরিকার পর্যায়ে চলে গেছে ইসরায়েল। আসলে শুনতে খারাপ লাগছে অনেকেরই যে সে একটা সুযোগ নিচ্ছে, কিন্তু বাস্তবতা যদি বিশ্লেষণ করেন আসলে তাই। রয়টার্স একটা রিপোর্ট কাম মতামত ধরনের একটা বিষয় সামনে এনেছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রীর ভাষণের সময় হঠাৎ মার্কিন ঘাঁটির উপর রহস্যময় ড্রোন, দুঃসময় পার করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আমাদের অন্তরে যখন ঈদের খুশি, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তরে আসলে কি? হঠাৎ করে আমরা ভাবছিলাম যে বলা নেই, খাওয়া নেই, হুটখুরা কেন ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধটা শুরু হলো, তাই না? সরকার পরিবর্তনই কি লক্ষ্য ছিল? আর যদি সেখানে সরকার পরিবর্তন হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থটা কোথায়? এদিকে ট্রাম্পের ভুল চালে শক্তিশালী হাতিয়ার এখন তেহরানের হাতে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের বিধ্বংসী রকেট হামলায় নিহত হয়েছে প্রায় 500-রও বেশি ইসরায়েলি সেনা। গতরাতে উত্তর ইসরায়েলে ইরান চালায় টানা রকেট ও অত্যাধুনিক মিসাইল হামলা। আকাশ জুড়ে ছুটে চলা মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক সরকারি ভবন এবং অসংখ্য বসতবাড়ি। এদিকে পশ্চিমাদের ঘুম হারাম করতে আসছেন ইরানের নতুন নিরাপত্তা প্রধান সাইদ জালিলি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তৃতীয় সপ্তাহে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ। এর মধ্যেই বড় ধরনের বিপাকে পড়েছে ইসরায়েল। ফুরিয়ে যাচ্ছে দেশটির প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ। পাশাপাশি ভয়াবহ অর্থ সংকটের কথাও স্বীকার করেছে তেল আভিভ। শুধু তাই নয়, এই যুদ্ধে মিত্রদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই চরম হতাশায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় এবার ইরানের পাশে দাঁড়িয়ে পারমাণবিক রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন দেশটির নেতা কিম জং উন? ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে যুদ্ধ বন্ধ করতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। তবে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করায় এবার শত্রুদের ওপর চরম খেপেছে ইরান। এমনকি তারা আর শান্তি চায় না, বরং এই যুদ্ধের শেষ দেখে ছাড়বে বলেও হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়াও ইরানের পাশে পরমাণু শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান, উত্তর কোরিয়া, চীন ও রাশিয়া দাঁড়ানোয় আর নিজেদের অস্ত্র ফুরিয়ে আসায় কার্যত দেয়ালে পিঠ থেকে গেছে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীর। এমন চরম মুহূর্তে যখন ট্রাম্প ইরানের ওপর পারমাণবিক হামলার কথা ভাবছে, ঠিক তখনই তাদের ঘুম হারাম করতে উল্টো তাদের ওপর হামলা করেই ঘুরিয়ে দেবার ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই যুদ্ধে যখন আমেরিকা ইসরায়েলের শোচনীয় অবস্থা, ঠিক তখনই এবার পাকিস্তানকে নিয়ে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য যা হয়তো কেউই ভাবেনি। উত্তর কোরিয়ার মতো সরাসরি ঘোষণা না দিলেও ট্রাম্প নেতানিয়াহু বাহিনীকে ধ্বংস করতে গোপনে উঠে পড়ে লেগেছে ইরানের বন্ধু দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মনোযোগ যখন ইরানে পারমাণবিক হামলা করার, ঠিক সে সময়ে এবার পাকিস্তান সরাসরি আমেরিকার বুকে পরমাণু হামলার প্রস্তুতি নিয়েছে। এমনকি তাদের দেশ থেকে সরাসরি হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ অবস্থায়ও তারা ইরানের পাশে দাঁড়াতে ভোলেনি। আর তাই পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। এছাড়াও সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান পারমাণবিক ও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে, যা দিয়ে আমেরিকাকে সহজেই আক্রমণ করা যায়। এছাড়াও উত্তর কোরিয়ার ICBM ইতোমধ্যেই মার্কিন মাটিতে পৌঁছতে পারে। আর তাই এসব দেশের সঙ্গে সুসম্পর্কের ফলে পাকিস্তানও এবার নিজ দেশ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে তছনছ করার মিশনে নেমেছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। এদিকে কোন পথে হাঁটবেন ট্রাম্প? ট্রাম্পের সামনে পরাজয় ছাড়া কোনো পথ নেই। মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘনঘটা। ইরান আমেরিকা যুদ্ধ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। একদিকে অত্যাধুনিক মাইনাস ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের সামরিক কাঠামো গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে হোয়াইট হাউস। অন্যদিকে তেহরানের অনড় অবস্থা ঘুম কেড়ে নিয়েছে পেন্টাগনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখান থেকে ফেরার পথ নেই বললে চলে।
চলে। হয় পরাজয় স্বীকার, নয় ইরানি ভূখণ্ডে সশরীরে মার্কিন পদাতিক বাহিনী নামানো। ঠিক কোন পথে হাঁটবেন ট্রাম্প? যুদ্ধের বয়স 3 সপ্তাহ হয়নি, কিন্তু এর মধ্যে দৃশ্যপট পাল্টে গেছে আমূলে। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভেবেছিলেন কেবল আকাশপথের হামলাতেই কিল্লাফ হতে হবে। ভেবেছিলেন ইসরায়েলি আর মার্কিন বোমারু বিমানের গর্জনে ভেঙে পড়বে খামেনির প্রশাসন। কিন্তু ডক্টর রবার্ট ই ক্যালির বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। ইরানের সামরিক শক্তি হয়তো ক্ষতবিক্ষত, কিন্তু দেশটির শাসন ব্যবস্থা আজও অটুট। যুদ্ধ শুরুর প্রথম দিনের শীর্ষ নেতা নিহত হলেও ইরান দ্রুত তার উত্তরসূরি নিয়োগ করে বিশ্বকে চমকে দিয়েছে। যে গণ অভ্যুত্থানের আশায় ওয়াশিংটন বুক বেঁধেছিল, ইরানের রাস্তায় তার ছিটেফোঁটাও দেখা যায়নি। উল্টো খামেনির অনুগত বাহিনীগুলো আরও সুসংগঠিত হয়ে পাল্টা আঘাতে ছক কষেছে। মার্কিন গোয়েন্দাদের সব হিসাব যেন মেলাতে পারছে না ট্রাম্পের রণকৌশলীরা। এই যুদ্ধের সবচেয়ে বড় মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। ইরান এই কৌশলগত জলপথ বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে লেগেছে বড় ধাক্কা। তেলের বাজারে আগুন, ধসে পড়েছে শেয়ার বাজার। ইরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জলসীমায় কোনো বিদেশি জাহাজ ঢুকলে তা ধ্বংস করা হবে। আর ঠিক এখানেই থমকে গেছে মার্কিন নৌবাহিনীর দাপট। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী হয়েও হরমুজ প্রণালীতে জাহাজ পাঠাতে দ্বিধাবোধ করছে পেন্টাগন। কারণ সংকীর্ণ এই জলপথে ইরান পেতে রেখেছে সেই ঘাতক মাইন এবং ড্রোনের ঝাঁক। একটি মার্কিন জাহাজ ডুবে যাওয়া মানেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস। এমনকি এই মিত্র দেশগুলো এই আত্মঘাতী মিশনে আমেরিকার পাশে দাঁড়াতে অস্বীকার করেছে। এদিকে ট্রাম্পের ভুল চালে শক্তিশালী হাতিয়ার এখন তেহরানের হাতে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন সরাসরি জ্বালানি যুদ্ধে রূপ নিয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলার সবুজ সংকেত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের হাতে এক শক্তিশালী কৌশলগত হাতিয়ার তুলে দিয়েছেন। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক অস্থিরতার চরম ঝুঁকি তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। এর জবাবে ইরান কাতারের রাসলাফান প্রাকৃতিক গ্যাস কেন্দ্রে পাল্টা ভয়াবহ হামলা চালায়। কাতার এনার্জির প্রধান সাদ আল কাবি জানিয়েছেন, এই হামলায় কাতারের এলএনজি রপ্তানি সক্ষমতার 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে। আরব কর্মকর্তাদের মতে ট্রাম্প প্রশাসন ইরানের ব্লাফ বা ফাঁকা হুমকি ধরতে গিয়ে বড় ভুল করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আরব কর্মকর্তা বলেন, ট্রাম্প আগে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে ভুল মূল্যায়ন করেছিলেন। এখন তিনি জ্বালানি কেন্দ্রে হামলার অনুমতি দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছেন। যুক্তরাষ্ট্র নিজেকে একটি আনাড়ি মিত্র হিসেবে প্রমাণ করছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ। বর্তমানে ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। তারা সেখানে একটি ডি ফ্যাক্টো সেফ করিডর বা নিজস্ব নিরাপদ নৌপথ তৈরি করেছে। সামুদ্রিক বিশ্লেষণ সংস্থা লয়েডস লিস্ট জানিয়েছে, ইরান তাদের জলসীমা দিয়ে জাহাজ চলাচলের জন্য এমনকি $20 লাখ পর্যন্ত ফি আদায় করছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ওয়াশিংটনের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে তিনি সাউথ পার্সে ইসরায়েলি হামলার বিষয়ে কিছুই জানতেন না। তবে মার্কিন বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তারা এই দাবি নাকচ করে দিয়েছেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরো বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেন্টকমকে না জানিয়ে এমন হামলা চালাবে এর সম্ভাবনা 0%। ট্রাম্প জানতেন এবং অনুমোদন দিয়েছিলেন, এখন তিনি এর পরিণতি দেখে পিছিয়ে আসার চেষ্টা করছেন। ইরানের কঠোর হুঁশিয়ারি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বার্তায় সাফ জানিয়েছেন, সাউথ পার্স হামলার জবাবে তারা তাদের শক্তির মাত্র সামান্য অংশ ব্যবহার করেছেন। তিনি সতর্ক করে বলেন, আমাদের অবকাঠামোতে পুনরায় আঘাত করা হলে আমরা আর কোনো সংযম দেখাব না। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $115 পর্যন্ত স্পর্শ করেছে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় 20% বেড়েছে। যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে 40 কোটি ব্যারেল জরুরি তেল রিজার্ভ থেকে ছাড়ার ঘোষণা দিলেও বাজারে এর তেমন প্রভাব পড়েনি। বিশেষজ্ঞদের মতে ইরান এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তাদের হারানোর কিছু নেই। বিশ্ব অর্থনীতি সচল রাখার দায়ভার তেহরানের ওপর নেই, যা তাদের আরও বেপরোয়া করে তুলেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দেশে ও বিদেশে ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণ করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছে।
সূত্র মিডল ইস্ট আই। এদিকে প্রতিরক্ষামন্ত্রীর ভাষণের সময় হঠাৎ মার্কিন ঘাঁটির ওপর রহস্যময় ড্রোন, দুঃসময় পার করছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেছে। এতে করে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ইরান যুদ্ধের মধ্যে ড্রোনটি কিভাবে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটির কাছাকাছি এলো তা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। এছাড়া মার্কিন সেনাঘাঁটির এত কাছে কারা এই ড্রোন উড়ালো তা নিয়েও উদ্বেগের মধ্যে পড়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী এই সেনাঘাঁটির ওপর গত 10 দিনে একাধিকবার রহস্যময় ড্রোন উড়তে দেখা গেছে। এই ঘাঁটিতে বর্তমানে বসবাস করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও, প্রতিরক্ষা সচিব পিটি হেক্সেস। এই ঘাঁটিটি হোয়াইট হাউস ও ক্যাপিটল হিল থেকে মাত্র 2 মাইল দূরে অবস্থিত। এখানে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি সহ পেন্টাগনের অনেক শীর্ষ কর্মকর্তা এবং ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসবাস করেন। গত অক্টোবর মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে রুবিও ও হ্যাক্সেসের বাসভবনের অবস্থান জনসম্মুখে চলে আসায় বর্তমানে তাদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই ঘাঁটির পাশে ড্রোনের উপস্থিতির পর হোয়াইট হাউসের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ও প্রতিরক্ষা সচিব পেট হেক্সেসকে এই ঘাঁটি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আলোচনা চলছে। কেবল ওয়াশিংটন নয়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ম্যাকডিল এয়ারফোর্সের ঘাঁটিতেও চলতি সপ্তাহে 2বার লকডাউন জারি করা হয়েছে। এখান থেকে ইরানের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হয়। একবার একটি সন্দেহজনক প্যাকেট এবং অন্যবার একটি নির্দিষ্ট নিরাপত্তা হুমকির কারণে সেখানে কয়েক ঘন্টা জরুরি অবস্থা জারি ছিল। এদিকে লারিজানির পর পশ্চিমাদের আতঙ্ক হয়ে আসছেন সাইদ জালিলি। ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ডক্টর আলী লারিজানি নিহত হওয়ার পর দেশটির গুরুত্বপূর্ণ এই পদে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইরানের আইন অনুযায়ী নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেওয়ার দায়িত্ব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ওপরই বর্তায়। তবে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন প্রভাবশালী কট্টরপন্থী নেতা ও প্রভাবশালী ব্যক্তিত্ব সাইদ জালিলি। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আজকে নেতানিয়াহুর একটা কথা দেখেছেন যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে নাকি বিশ্বকে রক্ষা করছে। তার মানে নেতানিয়াহু নিজেকে ডোনাল্ড ট্রাম্পের পর্যায়ে নিয়ে গেছে, আমেরিকার পর্যায়ে চলে গেছে ইসরায়েল। আসলে শুনতে খারাপ লাগছে অনেকেরই যে সে একটা সুযোগ নিচ্ছে, কিন্তু বাস্তবতা যদি বিশ্লেষণ করেন আসলে তাই। রয়টার্স একটা রিপোর্ট কাম মতামত ধরনের একটা বিষয় সামনে এনেছে। সেখানে বলা হচ্ছে যে ইরান যুদ্ধে নেতানিয়াহুর শক্তি বাড়ল, চাপে ট্রাম্প এবং উপসাগরীয় দেশগুলো। এর অর্থ এই যে ইরান যুদ্ধ কালকে বা পরশু যদি থেমে যায়, তারপরও ইসরায়েলের কিচ্ছু যায় আসলো না। ইসরায়েল কিন্তু তার শক্তিমত্তা দেখায় একটা অবস্থানে স্থির থাকলো। কিন্তু এই পুরো ধাক্কাটা এই উপসাগরীয় যুদ্ধের যখন বিশ্লেষণ হবে যে কি পাইলো আমেরিকার নীতি নির্ধারক তাদের সিনেটে, পার্লামেন্টে, কংগ্রেসে যখন আলোচনা হবে, সেই আলোচনায় চাপ তৈরি হবে ট্রাম্পের, তার দলের ভেতরে বাইরে, এবং ডেমোক্রেটরা কিন্তু ছাড় দেবে না। কারণ ইতিমধ্যে তারা বলছে যে এই নেতানিয়াহুর স্বার্থ রক্ষার জন্য আমেরিকা কেন ব্যবহৃত হলো, কেন এই বিলিয়ন ডলার ব্যয় হলো। এই সব আলোচনা যখন হবে ট্রাম্পের উপর চাপ বাড়বে। উপসাগরীয় দেশগুলো এই যে তাদের দেশ বিধ্বস্ত হলো, আমেরিকান ঘাঁটি থাকার পরও তাদের দেশ যে রক্ষা পাইল না, ফলে উপসাগরীয় দেশগুলোরও একটা চাপ পড়বে ট্রাম্পের উপর। নেতানিয়াহুর উপর কিন্তু কিছুই হলো না, বরং নেতানিয়াহু আভ্যন্তরীণভাবে তার নিজের দেশে লিকুদ পার্টি, কি পার্টি, এই সমস্ত পার্টির চাপ সামলায়। তার যেখানে মানে আগে ক্ষমতা টলমল ছিল, এখন সে শক্তি সঞ্চয় করে সে জাতীয় বীর হিসেবে ইসরায়েলিদের কাছে প্রমাণিত হবে, এবং হয়তো সেই আগামী নির্বাচনে যেখানে তার মানে সংখ্যাগরিষ্ঠতা অনিশ্চিত ছিল, এখন তো তার দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। তার মানে আগামীতে আবারও নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হবার বা ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা হবার সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে যে এই যুদ্ধে ইসরায়েলের রাজনীতির মানচিত্র নেতানিয়াহুর পক্ষে নতুনভাবে সাজিয়েছে। গাজা থেকে মনোযোগ সরিয়ে এখন তাকে কেন্দ্রীভূত হয়েছে ইরানে। আর ইরান প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সবচেয়ে বেশি, আর এখানে নিরাপত্তা এবং অর্থনীতিতে নেতানিয়াহুর অবস্থান সবচেয়ে শক্তিশালী। গাজার যুদ্ধ নিয়ে এ ছিল যে গাজার উপরে এইভাবে হামলা করা হচ্ছে, তাদের সেই ক্ষমতা নেই, সক্ষমতা নেই, কিন্তু মারতে মারতে প্রায় 1 লক্ষের উপরে মুসলমান বা জনসাধারণ মেরে ফেলছে। ট্রাম্পের ক্ষেত্রে পরিস্থিতি উল্টো, তিনি এমন এক সংঘাতে আটকা পড়েছেন যার কোনো স্পষ্ট মানে বেরিয়ে আসার
পথ নেই। একই সঙ্গে এতে তার উপসাগরীয় আরব মিত্ররা ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়েছে এবং তার অর্থনৈতিক সাফল্যের কথাবার্তাও ধাক্কা খেয়েছে। তার মানে উপসাগরীয় যে দেশগুলো আছে তারা তো তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারলো না তাদের দেশগুলো। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার বলছেন, এখানে স্পষ্টভাবে একজন বিজয়ী এবং একজন পরাজিত হয়েছে। নেতানিয়াহু নিঃসন্দেহে প্রধান বিজয়ী। তিনি ইসরায়েলের সামরিক সক্ষমতা দেখাতে পেরেছেন, আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলো। মিলারের মতে ট্রাম্পের সামনে এমন কোনো সহজ পথ নাই যার মাধ্যমে তিনি বিজয়ী ঘোষণা করে এই পরিস্থিতি থেকে সরে আসতে পারেন। তিনি যদি আজকে, কালকে, পরশু যুদ্ধ থামান, কেউ বলবে না যে ট্রাম্প বিজয়ী হয়েছে, কিন্তু ইসরায়েল বলবে আমরা দেখাই দিছি, আমরা ইরানকে ধ্বংস করে দিছি। কিন্তু ট্রাম্প কিন্তু এটা বলতে পারছে না। ফলে আসল বিজয় চলে যাচ্ছে, বিজয়ের বলটা চলে যাচ্ছে নেতানিয়াহুর ঘরে, আর ট্রাম্প আস্তে আস্তে তার মুখ কালো হয়ে যাচ্ছে। দেখেন না, জার্মান, ব্রিটেন এবং আজকে সুইজারল্যান্ড বলছে যে অস্ত্র বিক্রি করবে। তার পশ্চিমা মিত্ররা তার পাশে নেই। দেশের অভ্যন্তরে তার নিজের দল রিপাবলিকান যে অনেকেই তার বিরোধিতা করছে, আর ডেমোক্রেটরা তো একেবারে দূর থেকে মজা নিচ্ছে যে এইবার ট্রাম্পের খবর আছে। সব মিলায় ট্রাম্প এখানে সত্যিকার অর্থেই পরাজিত। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে স্পষ্ট করে লেখা আছে আরবি শব্দ কাফের। ইসলাম ধর্মমতে দাজ্জালের শরীরেও নাকি লেখা থাকবে কাফের। মধ্যপ্রাচ্য ঘিরে যা শুরু হয়েছে তাতে কেউ কেউ বলছেন দুনিয়া সেই সময়ে এসে উপস্থিত হয়েছে যখন নাকি দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে ফিরে আসবেন ঈসা আলাইহিস সালাম, মতান্তরে মসিহ বা ক্রাইস্ট। তো সেটা কবে ঘটছে তাহলে? কেউ তো আবার ডোনাল্ড ট্রাম্পকেও ঈশ্বরের মনোনীত ব্যক্তি হিসেবে আখ্যায়িত করছেন। কিন্তু অন্য সব আলোচনার বাস্তবতা থাকুক কিংবা নাই থাকুক, আমেরিকান সৈন্যদের বোঝানো হয়েছে ইরান যুদ্ধটা আসলে ধর্মযুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং যেটাকে বলছেন আমেরিকান ক্রুসেড নামে, আসলেই সেই সময় এলো তাহলে? গত 5 মার্চ হোয়াইট হাউসের ওভাল অফিস রীতিমতো ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে ওঠে। একদিকে যখন ইরানের ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলে আঘাত হানছে, অন্যদিকে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রিজলুট ডেস্কে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন। তার চারপাশে দাঁড়িয়ে আছেন জনাবিশেক প্রভাবশালী মার্কিন ধর্মযাজক ও ইভাঞ্জেলিক্যাল ধর্মগুরু। কেউ তার কাঁধে হাত রেখেছেন, কেউ বা দুহাত শূন্যে তুলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছিলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্কোভিনো। আমাদের গ্রামগঞ্জে যেমন কেউ বিপদে পড়লে ফকির ওঝা ডেকে বান কাটানোর চেষ্টা করেন, ট্রাম্পের ইরান যুদ্ধজনিত ফাঁড়া কাটানোর জন্য এটি যেন ঠিক তেমনই এক আয়োজন। এই প্রার্থনা সভার আয়োজক ছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের আধ্যাত্মিক পরামর্শক পলা হোয়াইট। সেখানে প্যাস্টর টম মিউলিন্সকে বলতে শোনা যায়, পিতা, আমরা প্রার্থনা করি যিশুর নামে আপনার স্বর্গীয় আশীর্বাদ ট্রাম্পের উপরে বর্ষিত হোক এবং আমাদের সৈন্যদের উপরে বর্ষিত হোক। আমেরিকান ইতিহাসে যুদ্ধে জয় পাওয়ার জন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে এভাবে ধর্মীয় নেতাদের ডেকে প্রার্থনার আয়োজন করেননি। বিশেষজ্ঞদের মতে এই আয়োজন নিছক কোনো ধর্মীয় আচার ছিল না, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ও ধর্মীয় অঙ্ক, গ্রেটার ইসরায়েল এবং বাইবেলের ভবিষ্যৎবাণী। এই অঙ্কের সবচেয়ে বড় দুই খেলোয়াড় হলেন ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি সম্প্রতি নিহত বা আহত হয়েছেন বলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। তাদের কথাবার্তা শুনলে সবার কাছেই মনে হয় ইরান যুদ্ধটা কোনো রাজনৈতিক সংঘাত নয়, এটি ধর্মীয় দায়িত্ব। গত 20 ফেব্রুয়ারি ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক সাক্ষাৎকারে খোলামেলাভাবেই বলে দেন, ইসরায়েল যদি পুরো মধ্যপ্রাচ্য দখল করে নেয় তাতে দোষের কিছু নেই, কারণ বাইবেলের জেনেসিস 15-18 শ্লোক অনুযায়ী ঈশ্বর নাকি নীল নদ থেকে ইউফ্রেটিস নদী পর্যন্ত বিস্তৃত ভূখণ্ড ইসরায়েলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুত ভূখণ্ডকেই তারা বলে গ্রেটার ইসরায়েল। গাজায় গণহত্যার সময় ইসরায়েলি সেনাদের পোশাকে এই গ্রেটার ইসরায়েলের মানচিত্র আঁকা ব্যাজ দেখা গিয়েছিল। নেতানিয়াহু স্বয়ং বলেছেন তারা এমন এক রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছেন যা তাদের মসিহ বা ত্রাতার আগমন নিশ্চিত করবে। অর্থাৎ তারা এই যুদ্ধগুলোকে দেখছেন বাইবেলে বর্ণিত আর্মাগেডন বা পৃথিবীর শেষ মহাযুদ্ধের প্রস্তুতি হিসেবে। ইসলামের পরিভাষায় এই যুদ্ধকেই বলা হয় মালহামাতুল কুবরা। ট্রাম্প কি ঈশ্বরের মনোনীত মসিহ? ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানদের কাছে তিনি এক মহামানব। ইভাঞ্জেলিক্যালরা হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্মের একটি বিশেষ ধারা যারা বিশ্বাস করে যিশুর পুনরাগমন বা সেকেন্ড কামিং খুব সন্নিকটে। আর এই পুনরাগমনের জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে: ইহুদিদের ইসরায়েলে ফেরা, জেরুজালেমে ইহুদি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আলাক্সা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ এবং আর্মাগেডনের যুদ্ধ। এই ইভাঞ্জেলিক্যালরা মনে করেন ট্রাম্প সেই ব্যক্তি যিনি এই শর্তগুলো পূরণে সাহায্য করছেন। তিনি যখন মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেন তখন থেকেই তারা তাকে ঈশ্বরের মনোনীত নেতা ভাবতে শুরু করেন। ট্রাম্পও তার এই ভোট ব্যাংককে সন্তুষ্ট রাখতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইরান যুদ্ধকে তিনি হয়তো এই ইভাঞ্জেলিক্যালদের কাছে সেই শেষ মহাযুদ্ধের সূচনা হিসেবেই তুলে ধরতে চাইছেন। পিট হেগসেথ এবং 21 শতকের ক্রুসেড। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ধর্মীয় উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। তিনি নিজেকে প্রতিরক্ষামন্ত্রী নয়, যুদ্ধমন্ত্রী পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। 2020 সালে লেখা তার বই আমেরিকান ক্রুসেড আওয়ার ফাইট টু স্টে ফ্রিতে তিনি খোলাখুলিভাবেই ইসলাম ও বামপন্থার বিরুদ্ধে ধর্মযুদ্ধের ডাক দিয়েছেন। তার গায়ে আঁকা ট্যাটুগুলো এই উগ্র চিন্তাধারার বহিঃপ্রকাশ বলে মনে করেন অনেকে। তার বুকে জেরুজালেমের ক্রস এবং 11 শতকের ক্রুসেডারদের রণধ্বনি ডিউস বুল্ট লেখা ট্যাটু রয়েছে, যার অর্থ ঈশ্বর এটাই চান। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো তার হাতের একটি ট্যাটুতে আরবি হরফে বড় করে লেখা রয়েছে কাফের। ইসলামিক বিশ্বাস অনুযায়ী দুনিয়ার শেষ সময়ে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে তার কপালে কাফের লেখা থাকবে। একজন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে এমন ট্যাটু দেখে অনেকেই বিস্মিত এবং শঙ্কিত। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ সরাসরি বলেছেন তারা একটি ধর্মীয় আর্মাগেডনের বিরুদ্ধে লড়ছেন এবং এই যুদ্ধে ঈশ্বর আমেরিকার সঙ্গে আছেন। দাজ্জাল, থিয়েল এবং ভ্যাটিকানের রুদ্ধদ্বার বৈঠক। যখন পুরো মধ্যপ্রাচ্যে আর্মাগেডনের হাওয়া বইছে ঠিক তখনই রোমে ভ্যাটিকানের খুব কাছে সিলিকন ভ্যালির প্রযুক্তি ধনকুবের
পিটার থিয়েল দাজ্জাল বা এন্টিক্রাইস্ট নিয়ে এক সিরিজ রুদ্ধদ্বার বক্তৃতা দিচ্ছেন। পেপাল এবং প্যালান্টির এই সহ প্রতিষ্ঠাতা বিশ্বাস করেন দাজ্জাল এমন একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হবে যে কিনা কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন বা তৃতীয় বিশ্বযুদ্ধের ভয় দেখিয়ে পুরো বিশ্বের জন্য একটি ওয়ান ওয়ার্ল্ড অর্ডার বা একক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। থিয়েলের এই তত্ত্বের সাথে ইসলাম ধর্মে বর্ণিত দাজ্জালের ধারণার অদ্ভুত মিল রয়েছে, যেখানে দাজ্জাল সারা বিশ্বের একক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। থিয়েল সতর্ক করেছেন যে দাজ্জাল হয়তো শান্তির প্রতিশ্রুতি দিয়েই মানুষকে প্রতারিত করবে। পুরো দৃশ্যপট মেলালে মনে হয় পৃথিবী হয়তো সত্যিই এক চরম অস্থির সময়ের দিকে এগুচ্ছে। ট্রাম্পের প্রার্থনা, নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েলের স্বপ্ন, হেক্সেতের ক্রুসেড আর থিয়েলের দাজ্জাল তত্ত্ব সব মিলিয়ে রাজনীতি এখন এক ধর্মীয় অন্ধবিশ্বাসের ভয়ঙ্কর ককটেল হয়ে উঠছে। এই ককটেল কখন কিভাবে বিস্ফোরিত হয় সেটাই এখন দেখার বিষয়। আপাতত আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক পৃথিবীতে।